হাসিম ঠোঁটে চুমু খেতে কেমন লাগে তোমার? অনেক মজা লাগে, তাই না? সেজন্য কি বারবার আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকো, তাই না? চুমু খেতে কেমন লাগে আমি কেমনে বলবো? আমি কি এসব জানি নাকি? আর তুমি এই কথা আমাকে বলছো কেন? আর আমি কখন তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি? না মানে ফোনে একটা ভিডিও গান দেখেছি, উফ কি সুন্দর করে কিস করছে দুজন দুজনকে, ঠোঁট খাচ্ছে অনেক ভালো করে। আমারটা একবার ট্রাই করবে নাকি? কি বলা শুরু করেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে ঋতু? তুমি কি জানো কিসব বলছো? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ তুমি, তাই না? আরে এমন করো কেন? তুমি বলো না কিস করতে অনেক মজা, তাই না? দাঁড়াও, তোমার মজা আমি বোঝাচ্ছি। এত সাহস তোমারে কে দিয়েছে ঋতু? বিছানার পাশে দাঁড়িয়েছিল ঋতু, আর আমি বিছানায় শুয়েছিলাম। আমি ওই কথাটা বলে যখনই বিছানা থেকে নামতে যাব ঠিক তখনই ঋতু দৌড়িয়ে দরজা লাগিয়ে দিল। প্রথমে আমি ভেবেছিলাম ঋতু হয়তো পালাবে, কিন্তু পরক্ষণে আমাকে অবাক করে দিয়ে ঋতু নিজেই আমার কাছে আসে। আমি একটু ঘাবড়ে যাই, কি বলবো বুঝতে পারছি না। একটু ঢোক গিললাম এই মেয়েটার আচরণ দেখে। ঋতু চুপচাপ বসলো আমার থেকে দূরে। মেয়েটাকে বাড়ির সবাই চেনে। আচ্ছা, ঋতুকে আমি কি ভালোবাসতাম? এই প্রশ্নটার উত্তর আমি জানি না। অথবা হয়তো আমি ইচ্ছে করে এই প্রশ্নটার উত্তর জানতে চাই না, কারণ প্রশ্নটার উত্তর হ্যাঁ বা না যাই আসুক সেটা আমার নিজের জন্য ভালো হবে না। নিজের মৃত বন্ধুর প্রেমিকাকে ভালোবাসা কি কোনো ভালো কথা? আমি জানি না। নাইম যদি বেঁচে থাকতো তাহলে এতদিনে তারা ঘর সংসার শুরু করে ফেলতো। হয়তো দেখা যেত তাদের একটা বাবুও হয়ে যেত। তবে ঋতু এখনো বিয়ে করেনি, আমিও বিয়ে করিনি। আমি কোনোদিন ভাবিনি যে ঋতুর সাথে আমার আবার দেখা হবে। অনার্স শেষ করে আমার কি মনে হলো আমি আর মাস্টার্স করলাম না। বাবার সুপারিশে একটা কোম্পানিতে ঢুকে গেলাম। 4 বছর চাকরি করার পরে মনে হলো চাকরিটা ছেড়ে দিয়ে মাস্টার্স করতে ইচ্ছে হলো। আইবিএর ইভিনিং কোর্সে কিভাবে যে চান্স পেয়ে গেলাম সেটা আমার জানা নেই। ওরিয়েন্টেশনের দিনেই আমি আবার ঋতুকে দেখতে পেলাম, প্রায় 7 বছর পরে। তারপরেও ওকে আমি প্রথম দেখাতেই চিনতে পারলাম এবং ঋতু আমাকে চিনতে পারল। মনের ভেতর একটা ক্ষীণ সম্ভাবনা ছিল যে হয়তো ওরিয়েন্টেশন ক্লাস শেষ করে ঋতু দ্রুত বের হয়ে যাবে, আমার সাথে দেখা কিংবা কথা বলবে না। নাইমের মৃত্যুর পরে অদ্ভুতভাবে ঋতু আমার সাথে একটা দিনও কথা বলেনি। অবশ্য এমন না যে আমার সাথে যে সবসময় খুব কথা বলতো, তবে দেখা হলে হাই হ্যালো সবসময় করতো। কিন্তু নাইম যখন সুইসাইড করলো তখন থেকে ঋতু আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমাকে সে চেনেই না। নাইম কেন সুইসাইড করেছিল সেই কারণটা আমরা কেউ নিশ্চিতভাবে না বলতে পারলেও কিছুটা আস্ত সবাই করতে পেরেছিল। আমি আরও ভালো করে সেটা বুঝতে পেরেছিলাম। যেদিন নাইম সুইসাইড করে সেদিন সন্ধ্যা থেকে আমি ওদের বাসাতেই ছিলাম। আমাদের পরের দিনই হায়ার ম্যাথ পরীক্ষা ছিল। আমাদের দুজনের বাসা প্রায় কাছাকাছি, দুটো বাড়ি পরে হাই স্কুল আর কলেজ। আমি আর নাইম একসাথেই বড় হয়েছি। ওর বাবা স্থানীয় পিডিবির ইঞ্জিনিয়ার, আর আমার বাবা ছিলেন জেলা সিভিল সার্জন। আমাদের সরকারি কোয়ার্টারগুলো পাশাপাশি ছিল একদম। সেদিন আমরা ওর রুমে বসেই অঙ্ক করছিলাম। এমন সময় ওর বাবা মায়ের ঘর থেকে তুমুল ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম। এমন সব কুৎসিত কথা ভেসে আসতে লাগলো যে আমার কান গরম হয়ে এলো। একসময় নাইম নিজেই আমাকে বাসায় চলে যেতে বলল। আমি ওকে তখন বলেছিলাম যে আমাদের বাসায় গিয়ে চলো অঙ্ক করি। কেন জানি নাইম রাজি হলো না। বলল যে এখন ওর মাথায় আর কিচ্ছুই ঢুকবে না, আমি যেন বাসায় চলে আসি। আমি আর কথা না বাড়িয়ে বাসায় চলে এলাম। আমাকে ওই দিন নাইম দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো। আমি গেট দিয়ে যখন বের হচ্ছিলাম তখনও দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। তারপর দরজা বন্ধ করে দিল। ব্যাস, সেটাই ছিল নাইমের সাথে আমার শেষ দেখা। সম্ভবত আমি ছিলাম শেষজন যার সাথে নাইমের দেখা হয়েছে। পরে শুনেছিলাম ঝগড়া শেষে তার বাবা নাকি বাসা থেকে বের হয়ে গিয়েছিল, আর মা দরজা বন্ধ করে শুয়েছিল। সেই দরজা সে একেবারে খুলেছিল সকালে, তাই নাইমকে তার আর কেউ দেখেনি। ওরিয়েন্টেশন ক্লাস শেষ করে যখন ঋতু নিজেই আমার দিকে এগিয়ে এলো আমি একটু অবাকই হলাম। আমার দিকে তাকিয়ে ঋতু বলল, কেমন আছো? ভালো। একটু হাসার চেষ্টা করলাম। ঋতুকে এভাবে সামনাসামনি দেখে সত্যি ভালো লাগলো। ও আমার সাথে যে নিচ থেকে এগিয়ে এসে কথা বলল, এতে যেমন আমি অবাক হলাম ঠিক তেমনভাবে আমার ভীষণ ভালো লাগলো। আর তখনই আমার মনে পড়ল যে ঋতুকে আমি সেই সময় অসম্ভব পছন্দ করতাম, ভালো সম্ভবত বাসতাম। কিন্তু আমার আগে নাইম ঋতুকে ভালোবেসেছিল, তাই আমাকে বাধ্য হয়ে পিছিয়ে আসতে হয়েছিল। অবশ্য আমি যেমন মুখচোরা স্বভাবের ছিলাম তাতে আমি কোনোদিন ঋতুর মন জয় করতে পারতাম বলে মনে হয় না। ঋতুর সাথে পরিচয় হওয়ার কোনো চান্স সম্ভবত আমার ছিল না। নাইমের কারণেই এমনটা হয়েছিল। সেদিন ঋতুর সাথে আমার আর কথা হলো না। ও জানালো যে ওদের অফিসে HR এর পোস্ট ফাঁকা রয়েছে। আমি সেই পোস্টে চাকরি করতে চাই কিনা। সেখানে নাকি বেতন একটু কম, তবে IMBA শেষ করলে বেতন বাড়বে। আমি যদিও তখন চাকরি করার কথা কিছু ভাবছিলাম না, তবে ঋতুর অফিসে চাকরি করার সুযোগ আমি হাতছাড়া করতে চাইলাম না। সাথে সাথেই রাজি হয়ে গেলাম। নিয়ম রক্ষার জন্য আমার একটা ইন্টারভিউ নেওয়া হলো এবং আমি সত্যিই চাকরিটা পেয়ে গেলাম। চাকরিতে জয়েন করে দেখি আমার আর ঋতুর ডেস্ক একেবারে পাশাপাশি। আমাকে আর পাইকে। আগে তো কেবল সপ্তাহে 2 দিন আমি ঋতুর সাথে সময় কাটাতাম, এখন সপ্তাহে 7 দিনে আমরা পাশাপাশি সময় কাটাতে লাগলাম। আরও মাস দুয়েক পরের কথা, সেদিন আমাদের ক্লাস শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল। ঋতু হঠাৎ করে আমাকে ওর বাসা পর্যন্ত যেতে অনুরোধ করলো। এমনটা সে আগে কোনোদিন করেনি। আমি এতে একটু অবাক হলাম, বাট তবে সাথে সাথেই রাজি হয়ে গেলাম। ঋতু লালমাটিয়াতে একটা ছোট বাসা ভাড়া নিয়ে থাকে। আমি জানি সে আর তার এক বান্ধবী বাসায় থাকে। আমি বাসা পর্যন্ত আসার পরে সে আমাকে আরও অবাক করে দিয়ে উপরে যেতে বলল। ফ্ল্যাটে ঢুকে বুঝলাম সেখানে কেউ নেই। পুরো ফ্ল্যাটে এখন আমি আর ঋতু।
প্রথমে মনে হলো যে হয়তো ঋতুর সেই ক্লাসমেট বাইরে রয়েছে, এখনই চলে আসবে। তবে একটু পর ঋতু আমাকে জানালো, আমি বাসায় আজ একা। আমার ফ্ল্যাটমেট গ্রামে গিয়েছে। বাসায় একা থাকতে ইচ্ছে করছিল না বলেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি ঋতুকে এতটা দিন কেবলমাত্র বাইরে থেকেই দেখে এসেছি। আমরা যখন বাইরে বের হই তখন বাইরের মানুষের সামনে একটা অন্যরকম আচরণ দিয়ে আমাদের সব কিছু ঢেকে রাখে। আমাদের চালচলন, পোশাক পরিচ্ছেদ সবকিছুতেই সেই আচরণ থাকে। কিন্তু আমরা যখন নিজেদের বাসায় থাকি তখন সে আচরণ থাকে না। আমি প্রথমবারের মতো ঋতুকে একদম আবরণ ছাড়া দেখলাম। একটু পরেই সেই পোশাক বদলে এলো। একটু ছাই রঙের ঢোলা টি শার্ট আর কালো লেগিংস। আমি সোফার উপরে বসেছিলাম। ঋতু একটু পরেই 2 কাপ কফি নিয়ে এসে বসলো সোফার উপর। সে একেবারে পা তুলে বসলো, ঠিক যেমনভাবে আমরা ঘরের মানুষদের সাথে কথা বলি, তাদের সামনে যেমনভাবে আচরণ করি। ঋতুর আচরণে আমি ঠিক সেটাই খুঁজে পেলাম। প্রথমে আমার মনের ভেতর একটু অস্বস্তি লাগলেও একটু পরে আমার সবকিছু কেমন যেন স্বাভাবিক মনে হতে লাগলো। সামনে যদিও টিভি চলছে, তবে আমাদের কারো নজর টিভির দিকে ছিল না। এক পর্যায়ে ঋতু বলল, আমি তোমার উপরে রেগেছিলাম অনেক বেশি। আমি একটু অবাক হয়ে বললাম, আমার উপরে রেগেছিলে কেন? ঋতু কিছু সময় শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল টিভির দিকে, তারপর বলল, আমি সেদিন জানতাম যে তোমরা একসাথে অঙ্ক করবে। তুমি হয়তো জানো না যে প্রায় রাতেই নাইম আমার সাথে দেখা করতে আসতো। এই ধরো রাত 12টা-1টার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন সে আমার ঘরের জানালার কাছে এসে হাজির হতো। ঘণ্টাখানিক আমরা গল্প করতাম, তারপর সে চলে যেত। এইটাই আমাদের রুটিন ছিল। আমি এই গল্প জানতাম, নাইম নিজেই আমাকে বলেছে। সেদিনও আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু নাইম আমাকে আগেই জানিয়েছিল যে আমি যেন অপেক্ষা না করি। আজকে সে তোমার সাথে পরীক্ষার অঙ্ক করবে। পরের দিন আমি যখন সংবাদটা জানতে পারলাম তখন আমার কি মনে হয়েছিল জানো? মনে হয়েছিল যে তোমার তো ওর সাথে থাকার কথা ছিল, তুমি কেন ছিলে না? যদি তুমি থাকতে তাহলে আজকেও এই কাজ করতো না। আমি ঋতুর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি কেমন যেন টলমল করছে। নাইম মারা গেছে সে কত বছর হয়ে গেছে? 8 বছরের বেশি। তারপরে ওই মেয়েটা এখনো নাইমকে মনে রেখেছে। এইভাবে আমি বুঝতে পারলাম যে ঋতু তারপর আমার প্রতি কেন এমন শীতল আচরণ করেছিল। সত্যি বলতে কি, সেদিন আমার চলে আসা নিয়ে আমার নিজের ভেতরও একটা অপরাধ বোধ কাজ করেছে। সবসময় আমার মনে হয়েছিল আমি যদি একটু জোর দিতাম, ওকে জোর করে আমাদের বাসায় নিয়ে আসতাম, তাহলে আজকে হয়তো নাইম বেঁচে থাকতো। আমাদের সবার জীবন বুঝি তাহলে অন্যরকম হয়ে যেত। নাইমের বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না, এই খবর আমাদের কাছে অজানা ছিল না। এই নিয়ে নাইমের মনে একটা তীব্র দুঃখবোধ কাজ করত সবসময়। তার বারবার কেবল মনে হতো যে অন্য সবার বাবা মায়ের মতো তার বাবা মাও কেন একসাথে মিলেমিশে থাকতে পারে না। নাইমেরই সিদ্ধান্ত যে একদিনের নেওয়া নয়, সেটাও আমার বুঝতে কষ্ট হয়নি। ঋতু বলল, আসলে আমার তখন রাগ করার দরকার ছিল নাইমের উপরে। সেই কেন এভাবে আমাকে একা রেখে চলে গেল, কিন্তু আমি তার উপরে রাগ করতে পারছিলাম না। কারো উপরে তো রাগ গিয়ে পড়া দরকার ছিল, তাই তোমাকে বেছে নিয়েছিলাম। আমার সব রাগ আগে তোমার উপরেই গিয়ে পড়েছিল। আমি এবার সেই কারণটা বুঝতে পারলাম। আমার মনে সেই কথাটা প্রায় আসতো। তখন ঋতু আমার উপরে কোনো কারণে রেগে আছে, অথচ আমি তখন সেই কারণটা বুঝতে পারিনি। এখন আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। ঋতু বলল, তুমি জানো নাইমের সাথে আমার ভাব কেমন হয়েছিল? কেন? ওর সাথে আমার একটা মিল ছিল। কোন দিকটা? ঋতু একটু থামল, তারপর বলল, আমার বাবা মাও ঠিক ওর বাবা মায়ের মতো ছিল। তারা বিবাহিত জীবনে অখুশি ছিল। আমাকে প্রতিনিয়ত কি শুনতে হতো জানো? কিছু সময় নীরবতা। আমি কোনো উত্তর দিলাম না। দেখতে পেলাম আবারও সেই টিভির দিকেই তাকিয়ে রয়েছে। আমার কাছে মনে হলো যেন ও আমার চোখের দিকে তাকাতে চাইছে না। ঋতু বলল, আমাকে প্রতিনিয়ত শুনতে হতো যে আমার কারণে তারা একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে যেতে পারছে না। আমার সবসময় মনে হতো যে আমি যদি না থাকতাম তাহলেই বুঝি আমার বাবা মা আলাদা হয়ে শান্তিতে থাকতে পারতেন। আমার অন্য সবাইকে খুব হিংসে হতো, কিন্তু যখন আমি নাইমের ব্যাপারটা জানতে পারলাম, ওর বাবা মায়ের ব্যাপারটা আমার কানে এলো, তখন ওকে কেন জানি আপন মনে হয়েছিল। আমরা দুইজন দুজনকে কাছে টেনে পেয়েছিলাম। স্ট্রেস রিলিফ বলতে পারো। আমি জানি না ওকে আমি কতখানি ভালোবাসতাম, তবে সে আমার একটা শান্তির জায়গা ছিল। তারপর ওই দিন সেও আমাকে ছেড়ে চলে গেল। ঘরে আবারও নীরবতা নেমে এলো। আমি সত্যিই বুঝতে পারলাম না যে আমার এইখানে কি বলা উচিত। আমার মাথার ভেতরে তখন কি চলল আমি জানি না। তবে আমি কাপটা টেবিলের উপরে নামিয়ে রেখে ঋতুর কাছে গিয়ে বসলাম। আমি নিশ্চিত না যে আমি কি করেছি। হয়তো ঋতু আমার এই আচরণে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে, তবে এই কাজটা আমার ভেতর থেকে আপনা আপনিই হলো। আমি ঋতুর পাশে বসে ওর হাত ধরলাম। একটা ভয় অবশ্য ছিল,
যে ঋতু আমার হাত ছাড়িয়ে নিবে, তবে সে নিল না। আমি আজকে তোমাকে আমার বাসায় কেন নিয়ে এলাম জানো? কেন? কদিন থেকে নীলিমা বাসায় নেই। আমি যখন বাসায় একা থাকি তখন আমার ভিতরে সুইসাইডাল চিন্তা আসে বারবার। গত 2 দিনের রাতে কতবার যে আমার এই চিন্তা এসেছে তার কোনো ঠিক নেই। আজকে মনে হলো যে যদি আমি একা থাকি তাহলে আজকে সত্যি সত্যি কিছু করে ফেলব। কিন্তু আমি এতটা সাহসী নই, হলে কবেই এই কাজটা করে ফেলতাম। নাইমের মারা যাবার পরেই ওর বাবা মায়ের মধ্যেকার ঝগড়া বন্ধ হয়ে গিয়েছে। অবাক করার ব্যাপার সত্যিই ছিল এটা। নাইমের মারা যাবার পরে সত্যিই নাইমের বাবা মা আর ঝগড়া করেনি। ওর মা কেমন যেন নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। ঋতু আবার বলল, আমার বারবার মনে হতো যে আমি যদি মারা যাই তাহলে বুঝি আমার বাবা মাও আর ঝগড়া করবে না। আমার মাঝে কি এমন হলো যে আমি বলতে পারলাম না। আমি এবার ঋতুকে জড়িয়ে ধরলাম। ওর মাথাটা একেবারে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম আলতো করে। ঋতু আমাকে বাধা তো দিলই না, বরং নিজেকে যেন আমার বুকের সাথে আরও গভীরভাবে মিশিয়ে দিল। আমি বললাম, খবরদার এসব কথা বলবে না, তোমার কোনো দোষ নেই এসবে। এই বলে আমি ওকে এবার সত্যি জড়িয়ে ধরলাম। আমার মনে হলো যেন ঋতুও আমাকে জড়িয়ে ধরে আরও একটু শান্তি, একটু আশ্রয় খোঁজার চেষ্টা করছে। কত সময়ে আমরা এভাবে আমি ওকে ধরেছিলাম সেটা আমি নিজেও জানি না। ঋতু অনেক একটা সময়ে আমার বুকের মাঝে নিজেকে কিছু সময় লুকিয়ে রাখল। তারপর সেখান থেকেই বলল, আমি সে শুরু থেকেই জানি যে তুমি আমাকে পছন্দ করো। নাইমও জানতো। কি? নাইমও জানতো? আমি কোনোদিন ওকে বলিনি। পুরুষ মানুষ চাইলেই তাদের ভালোবাসার ব্যাপারটা লুকিয়ে রাখতে পারে না। একটা মেয়ে চাইলে সারা জীবন পারে। নাইম আমাকে একদিন বলেছিল যে যদি আমাদের কোনো কারণে বিয়ে না হয় তাহলে আমি যেন তোমাকে বিয়ে করি। তুমি ছেলে ভালো। তাই বুঝি? হ্যাঁ, নাইম তোমাকে অনেক পছন্দ করত। ও প্রায় দিনই বলতো যে বাসায় যখন অশান্তি লাগতো তোমাদের বাসায় চলে যেত। নাইম প্রায় দিনই আমাদের বাসায় আসতো। আমরা স্কুল, কলেজ আর পড়াশোনা বাদ দিয়েও অনেকটা সময় একসাথে কাটাতাম। আমার মাঝে এই অপরাধবোধটা তাই সত্যি অনেক বেশি ছিল। সেদিন যদি ওকে জোর করে আমার বাসায় নিয়ে আসতাম তাহলে আজকে হয়তো ও জীবিত থাকত। তার পরের ঘটনা সহজেই অনুমান করা যায়। ঋতুর সাথে আমার প্রেম শুরু হয়ে গেল। আমার মনে একটু ভয়ে অবশ্য ছিল যে হয়তো ঋতু পরের দিন বলবে যে রাতে সে একটু আবেগে ভেসে গিয়েছিল, আমি যেন কিছু মনে না করি। তবে সেটা সে বলেনি। সপ্তাহে 7টা দিনে আমরা লম্বা সময় ধরেই একে অন্যের পাশাপাশি থাকতাম। একটা সময় আমাদের অফিসেও ব্যাপারটা বেশ ভালোভাবেই জেনে গেল। তারা আগে থেকেই জানতো যে আমরা স্কুল কলেজের সময় থেকেই একে অন্যকে চিনি, তাই এমন কিছু যে হতে পারে সেটা তাদের আগে থেকেই ধারণা ছিল। ঋতু অবশ্য এখনও আমাকে বিয়ে করতে রাজি হয়নি। ওর মনে এখনও এই ভয়টা কাজ করে যে হয়তো বিয়ের পরে আমাদের জীবনটাও ওর বাবা মায়ের মতো হবে। আমি ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই, তবে এখনও পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি। তবে আমি আশাবাদী যে একদিন সে ঠিকই আমার উপরে ভরসা করতে পারবে, আর আমরা সেদিনই বিয়ে করে ফেলব। সেই দিনটির জন্য আমরা অপেক্ষা করছি, আর সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে কিছুদিন আগে। সেই সুবাদে ঋতু আজ আমাদের বাড়িতে আমার রুমে সে এসে বসেছে। ঋতু আমার হাত ধরেছে। আমি কেঁপে উঠি। মেয়েটা অবাক করে দিয়ে আমার 2 ঠোঁট একসাথে করে চুমু খেতে থাকে। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। আর গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য